তোমরা হয়তো একটু অবাকই হয়ে গেছিলে যে ডালটা ঢেলে নিলাম একটা বাটিতে মুসুর ডাল, তারপরে তার মধ্যে জল দিয়ে দিলাম। এটার কারণটা কি? কিছুই না, ডালটা না ভিজিয়ে রাখলাম। ঘুম থেকে উঠেই আগেই এই কাজটা করলাম। আর ইচ্ছে আছে সকাল সকাল একটু বড়ার তরকারি করব, বড়া করে মিক্সিতে পেস্ট করে বড়া করব, করে একটু বড়ার ডালনা বানাবো। কর্তামশাই ডিউটিতে যাবে, সেরকম সবজি নেই ফ্রিজে, ডিমও শেষ হয়ে গেছে, সেই জন্য একটা ডিম পড়ে রয়েছে। কি হবে, তাই জন্য করে ফেলবো এই বড়ার ডালনা। গতকাল রাতে একটা কাণ্ড ঘটেছে। আমি তো গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি, বসিয়ে ডাইনিং রুমে বসে কিছু মোবাইলের কাজকর্ম করছিলাম, ইউটিউব ফেসবুক এসবের। গিয়ে দেখি ভাত তো ফুটেই ওঠেনি, গ্যাস নিভে বসে রয়েছে। বুঝলাম গ্যাস ফুরিয়ে গেছে। আমি তারপরে কি করলাম, ভাতটা ইন্ডাকশানে রান্না করে ফেললাম। শুধু ভাত করিনি, আলু ভাজা ডাল সবই করেছিলাম। সে তো গেল রাতের কথা, রাতের বেলা না হয় সেগুলো হয়ে গেছে, কিন্তু সকালে তো তখন তাড়াহুড়ো, কর্তামশাই ডিউটি বেরোবে, আমি কি করে করব সব কিছু ওই একটা জায়গাতে, ওই ইন্ডাকশানের মধ্যে। তাই এত ভোর ভোর ওঠা ঘুম থেকে। তারপরে উঠেই আমি আগে ভাত বসিয়ে দিয়েই ডালটা ভিজিয়ে দিলাম। তারপর ডাল ভিজিয়েই চলে গেলাম আটা মাখতে। কিছু পরোটা বানাবো কয়েকটা, কর্তামশাইও নিয়ে যাবে, আমারও সকালে টিফিন হয়ে যাবে, দুটো একটা পরোটা খেলেই হয়ে যাবে। তো ভাত নামিয়েই আমি বড়ার ডালনাটা করে ফেললাম। ডালটা কর্তামশাইকে বললাম, তুমি একটু মিক্সিতে পেস্ট করে দাও, তাহলে আমার খুব উপকার হয়। তো করে দিল কর্তামশাই। তারপরে বড়ার ডালনা রান্না করে ফেললাম, ভাতও করে ফেললাম, পরোটাও বানিয়ে ফেললাম। কর্তামশাই তো ডিউটিতে বেরিয়ে গেল, সব কিছু আমি গুছিয়ে গাছিয়ে দিয়েছি, নিয়ে বেরিয়ে গেছে ডিউটিতে। এবার তাড়াহুড়ো শেষ, এবার আমার মতন করে আমি কাজকর্মে হাত দিলাম। অনেকগুলো জামা কাপড় ভিজিয়ে রেখেছি, ভিজিয়ে রেখে দিয়ে বাসি বিছানা পড়েছিল, কোনো রকম বাসি ঘরটা ঝাড় দিয়েছি। তো কর্তামশাই যাওয়ার আগে সেই জন্য বাসি বিছানা সব কিছু তুলে ফেললাম। তুলে তারপরে জামা কাপড় ভিজিয়ে রেখে ওই বিছানা পর্বের কাজ সারতে গেছি। তারপরে বিছানা তুলে রেখে এসে ঘর দুয়ার একটু গুছিয়ে গাছিয়ে রেখে এসে কলে জল চলে এসেছে। এই জামা কাপড়গুলো কেচে ধুয়ে একদম, যাই হোক, জামা কাপড় তো ধোয়া হয়ে গেল, সব কাচা ধোয়া কমপ্লিট করে ফেললাম। তারপরে ঘরের কিছু কাজকর্মের জন্য জামা কাপড়গুলো আর মেলা হলো না। এই যে ঘরে বসে পড়লাম দুজন পুচকুকে নিয়ে। এই পুচকু দুটোর বিবরণ তোমাদের কাছে এখনই আমি দেব। দেখো আমি কি করছি বাচ্চা দুটোকে নিয়ে, তোমরা যতটা পারো একটু বুঝে নাও, তারপরে বাকিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। লাগছে ভীষণ। দাঁড়া বাবা, কেন ব্লগ চ্যানেলে আমার সব বন্ধুদেরকে জানাই একটা নতুন সকালে শুভেচ্ছা আর আমার প্রাণ ভরা ভালোবাসা। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, ভালো থেকো সবাই। এটাই সব সময় আমি ভগবানকে বলি, আমিও ভালো আছি। ভালো থাকা না থাকাটা সম্পূর্ণ নিজেদের উপর। হাজার শরীর খারাপ থাকলেও মনটাকে ভালো রাখতে হবে। আমি ভালো আছি এটাই মনে রাখতে হবে সব সময়, তাহলেই ভালো থাকা যাবে। সব সময় যদি ভাবি আমি অসুস্থ, আমি সবসময় অসুস্থ তো থাকবেই, তার মধ্যেই ভালো থাকার চেষ্টা করতে হবে। যাক, সকাল সকাল অনেক জ্ঞান হয়তো দিয়ে দিলাম সবাইকে, কিছু মনে করো না। ভিডিও অনেকক্ষণ আগেই আমি কাজ শুরু করেছি, ভিডিও করেছি, কিন্তু কথাবার্তা সেরকমভাবে তোমাদের সাথে বলে উঠতে পারিনি, কারণ সকাল থেকে আমার এত তাড়া থাকে। কর্তামশাই ডিউটি যাওয়ার টাইম 7:30টার সময় সে ডিউটিতে বেরিয়ে যায়। আর গ্যাসটা কালকে ফুরিয়ে গেছে, যার জন্য এত তাড়াহুড়ো। কিন্তু একটা
বেচারি মানুষে কাজবাজ করবে সারাদিন, তাকে তো কিছু করে দিতে হবে। আমি তো ঘরে থাকবো, যাই হোক কিছু করে খাবো। ইন্ডাকশানে করছি, আর ইন্ডাকশানটা না আমার রান্নাঘরে সেট করার এখনও হয়নি। ডাইনিং রুমে একটা টেবিলের উপর রেখে আমি রান্না বান্না করছি। গ্যাসটাও এখনও আসেনি, দেরি হয়ে গেছে একটু বুক করতে, মনেও ছিল না। যাই হোক, কষ্ট করে নেই দুজন মানুষ, কিন্তু সকালটাই আমার একটু বেশি তাড়া থাকে, যার জন্য আমি ঠিকঠাক মতো ভিডিও করতে পারি না, আর তোমাদের সাথে কথাও বলতে পারি না, সব কিছু হয়তো শেয়ার করাও হয়ে ওঠে না। সকালবেলা কর্তামশাই যখন ডিউটি বেরিয়ে চলে যাওয়ার পর আমি যাবতীয় যা কাজবাজগুলো ছোটোখাটো করলাম, করে এই যে বসলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই ভাত চাপিয়ে দিয়েছি ইন্ডাকশানে, ইন্ডাকশানটাও একটু ডিস্টার্ব করছে। যাই হোক, সে হয়ে গেছে, ভাত করলাম, যা যা করলাম সেগুলো ভিডিও করেছি অল্প স্বল্প। আর তারপরে এই যে এখন কর্তামশাইকে সব গুছিয়ে দিলাম, আবার টিফিনও করলাম, পরোটা বানিয়ে দিলাম, তো সব গুছিয়ে দিয়ে এলাম। কর্তামশাই ডিউটি চলে গেল। এখন আমি কাচা ধোয়া সেরে এই যে ঘরে আসলাম। জামা কাপড় ঘুম থেকে উঠেই ভিজিয়ে দিই, বাসি কাপড় ছেড়েই, তো সেইগুলো কাচা ধোয়া করে এখনও মেলিনি। কেন তোমাদেরকে বলছি, আমি একটা খুব দায়িত্বের মধ্যে পড়ে গেছি। টানা আজকে 1.5 মাস হয়ে গেল। আমার বাড়িতে তো তোমরা দেখেছো এর আগে প্রায় 10 জন আমার বাড়িতে সদস্য আছে, খুদে সদস্য। আমার খুব ভালোবাসার ওরা। আমার ঘরে খাবার খায়, থাকে, তাদের ঘরের ভেতর থাকে না, উপরের ঘরে সিঁড়ির নিচে ব্যবস্থা করে দেওয়া আছে। এরপরেও দুর্গাপুজোর সময় কোথা থেকে কে জানি না, কোন মা বিড়াল কি কোন বিড়াল আমি জানি না, উপরের ঘরটায় আমাদের বেশি যাওয়া হয় না, বেশি ব্যবহারও হয় না, যেহেতু উপরের ঘরে ছাদ টাদ সব কিছু রিপেয়ার করতে হবে, ঠিকঠাক করতে হবে, তবেই থাকতে পারবো। উপরের ঘরটা বাসযোগ্য নয় কারণ স্টোর রুমের মতো হয়ে গেছে। একটা রুম আছে উপরে ছাদে, সেটা থাকা যায়, কিন্তু কেউ থাকতে পারে, একটা ছোট্ট পরিবার বা 1-2 মানুষ থাকা যায়, বা আমি ওটা ভালোভাবেই ব্যবহার করতে পারি, কিন্তু ওটাকে আমার মেরামত করতে হবে, সুন্দর করে রিপেয়ার করে ভালোভাবে। তারপরে ওই ছাদটা থেকে জল যেহেতু পড়ে, ঘরটা নষ্টও হয়ে গেছে, সেই কারণে ওই ঘরটার মধ্যে আমাদের সেরকমভাবে যাতায়াত করা হয় না। ঘরটার মধ্যে যাই, ঘর টপকেই আমাকে ছাদে যেতে হয়, কিন্তু ওই ঘরটা আমরা ব্যবহার করি না সেরকমভাবে। এই বিভিন্ন রকম পোটলা পুটলি বস্তা এসব রয়েছে ওখানে, পুরনো জামা কাপড়ের বস্তা, ট্রাঙ্ক এসব রয়েছে। ওইখানে 2 বাচ্চাকে রেখে দিয়ে চলে গেছে একটা মা বিড়াল। চলে গেছে তো চলেই গেছে, সেই বাচ্চা না খেয়ে মরে যাওয়ার মতো অবস্থা। আমি তো জানতামও না। একদিন শব্দ শুনে পুজোর সময়, ঠিক দুর্গাপুজোর সপ্তাহখানেক আগে নিয়ে আসলাম। এই টুকু 2 বাচ্চা, চোখ ফোটেনি বলা যায়, একটা চোখ ফুটেছে তো আরেকটা চোখ ফোটেনি, এরকম কন্ডিশন। তার মধ্যে একটা বাচ্চা এত রুগ্ন, 2 বাচ্চাই মানে খেতে পারে না, কতদিন যে ওদেরকে দুধ খায়নি, কোথা থেকে নিয়ে এসে কীভাবে উপরের ঘরে রাখলো আমি নিজেই বুঝতে পারলাম না। তাকে মানে মাকে তো দেখলামই না ঠিক মতন। আমি মানে যত সম্ভব আমি সন্দেহ করছি যাকে মা হিসেবে বলে আর কি, তাকে একদিন আমি দেখেছিলাম ওইখানে, কিন্তু দুধ খায়নি বাচ্চাগুলো, একদম মরে যাওয়ার মতো অবস্থা আর কি। তো মাকে আমি দেখেছি যে ওই আশেপাশে ওই মা বিড়ালটাকে, সন্দেহ আছে ওটাই ওর মা, আমি যেটা বলছি মুখে, কিন্তু জানি না এখনও পর্যন্ত। ওরকমভাবে পড়ে রয়েছে বাচ্চা দুটো নোংরার মধ্যে, উপরের ঘরটা তো নোংরাও হয়ে রয়েছে না। তারপরে সেই বাচ্চা দুটোকে নিচে নিয়ে আসি, অবস্থা খুবই মানে আমি ভাবিনি আমি বাঁচাতে পারবো। তার মধ্যে একটা বাচ্চার দেখেছি আমি সেই সময়ে, খুব ছোট্ট বাচ্চা, চোখটা জাস্ট ফুটেছে, একটা চোখ ফুটেছে বললাম যে, একটা চোখ ফুটেনি। দেখছি একটা পা আছে আর একটা পা নেই। এই দেখো বন্ধুরা, তোমরা দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। এখন তো বড় হয়ে গেছে, এইটুকু বাচ্চা, চোখ ফোটেনি। সেই বাচ্চাকে দুধ খাইয়ে এই যে সিরিঞ্জে করে দুধ খাইয়ে, ফিটিং বোতলও আছে ওদের, কিন্তু খেতে পারে না এখনও পর্যন্ত, ছোট তো। এই এতটা বড় করলাম, এই 1.5 মাস ধরে আজকে আমি ওদেরকে রেখে, এই যে এটাকে এতটা বড় করেছি। এটা একটু অল্প মানে বেশি বড় বাড়েনি, যেহেতু ওর পায়ে একটা ডিফেক্ট, একটু রুগ্ন, ভীষণ রুগ্ন, মায়ের দুধ পায়নি। আর এই যে একজন
খুব সুন্দর হয়ে উঠেছে, মানে খুব আদরের। এই দেখো, হ্যাঁ, সে ঘুমাচ্ছে, এখন ঘুমিয়ে পড়েছে কোলের মধ্যে দুধ খেতে খেতে। এখন এই ওদেরকে একটু সময় দিলাম, দুধ খাওয়ালাম বসে, কর্তামশাই চলে যাওয়ার পর। ভোরবেলা উঠে একবার দিয়েছি, খাইয়েছি, আবার এই যে এখন খাওয়ালাম। আর এরা পাগল করে দেয়, আমি কাজ করতে পারি না, কি করবো, দুধ খাওয়াবো না, এদিকে কর্তামশাইকে রেডি করে দেবো, সব কিছু রান্না করে দিকে বসিয়েছি। আর শুধু একটা ইন্ডাকশানের উপর গ্যাসও শেষ হয়ে গেছে, যেহেতু ভীষণ ঝামেলা হচ্ছে। কর্তামশাই বলছে কিছু করে দিতে হবে না, খালি তুমি আমাকে পেঁপে সেদ্ধ, আলু সেদ্ধ আর লঙ্কা সেদ্ধ দিয়ে দাও, আমি তাই নিয়েই চলে যাব, তাই দিয়ে খেয়ে নেবো, অত চিন্তা করো না। আমি বলছি না, তা হয় না, ভাত ডাল, বড়ার ডাল না, এগুলো সব করে দিলাম, নিয়ে চলে গেলো। আমিও একদিক থেকে নিশ্চিন্ত, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এই সকালবেলাটা একটা ঝড়ের মতো আসে, ঝড়ঝাপটার মতো, সে হয়ে গেল। যাক, এই সুযোগে তো আমার রান্নাবান্নাটা হয়ে গেল। এখন আমি একটু ফ্রি থাকবো, ফ্রি বলতে হালকা ফুলকা, অত টেনশন নেই, নিজের মতো করে কাজবাজ করবো। তো এই দুটো বাচ্চাকে পুরো মানুষ করলাম, মানুষ করে এই যে বড় করলাম। মানুষ করা মানে কি, বড় করলাম আর কি, অনেকটাই বড় করলাম। আমি ভাবতে পারিনি, আমি তো ভেবেছিলাম বোধহয় বাঁচাতে পারবো না। তারপরে এর হয়ে গেছিলো কি কৃমি না কি হয়েছিল, সেই মরে যায় এরকম অবস্থা, তাকে ওষুধ টাইমে মরেই যাচ্ছিল। ওষুধের দোকানের ভদ্রলোক যে দাদা, সে বলেছে বাঁচানো যাবে না, ওই বাচ্চা বাঁচে না কখনোই, 15-20 দিনের বাচ্চা বাঁচবে না। আমি একটা ওনাকে বলেছিলাম, ওর বয়স যখন জানতে চাইছিল ওষুধ দেওয়ার সময়, তখন 15 দিনই হবে হয়তো বয়স, যখন আমি আমার কাছে রেখেছি। মানে একদমই জাস্ট একটা চোখ ফুটেছে, বললাম না বাঁচবে না। সেই দুটো বাচ্চাকে বাঁচিয়ে আজকে এই যে সিরিঞ্জে করে করে দুধ খাইয়ে বড় করে, এই যে ওষুধ খাইয়ে সময় মতো, আর একে যে কী করব আমি জানি না, একটা পা তো নেই, কী করে, বড় তো খাইয়ে তো যাচ্ছি, এমনি বাচ্চা দুটো খুব সুন্দর হয়েছে, আর আমি মা ওদের হয়ে গেছি, আমার ছাড়া কিচ্ছু জানে না। এ তো পুরো একদম বেয়ে বেয়ে ঘাড়ের মধ্যে উঠে যায়, মাথায় উঠে যায় কাজ করবার সময়। আমি মানে এত মায়ায় পড়ে গেছি না এদের, আর এর পাটা নেই, এটা নিয়ে এখন চিন্তায় বিভিন্ন রকম, যে বড় হলে কী করবে। যাক, আটকে আটকে রাখবো ঘরের মধ্যে, কারণ বাইরে বেরোতে পারবে না, কুকুরে মেরে ফেলবে, এটুকু আমি জানি। এই তোমাদের সাথে একটা কথা শেয়ার করলাম, মানে খুবই কষ্টের এই বাচ্চা, পুরো অনাথ বাচ্চা দুটোকে আমি বড় করছি, মানুষ করছি আর কি। তোমরা ইয়ে করো, তোমরাও ভগবানের কাছে ইয়ে করো যেন বাচ্চা দুটোকে আমি ভালো রাখতে পারি। আর কি বলবো, আমি এমনি পশুপ্রেমী, আমি কুকুরও ভালোবাসি, কিন্তু কুকুর একটু ভয় করে আমার, বড় তো একটু সাইজে আকারে বড়, যেহেতু আমি ধরতে টরতে পারি না, আমার ভীষণ ভয় করে। কিন্তু ভালোবাসি, ওদের জন্য খুব মায়া হয়, কষ্ট হয় রাস্তার কুকুরদের জন্য। আমরা যখন যেটা পারি তখনই সেটা ওদেরকে খাওয়াই দিই। আর বিড়াল আমার ঘরে অনেক আছে, বাইরের বিড়ালও এসে আমার ঘরে খাবার খায়, আমি দিই। আমার খুব কষ্ট লাগে, কেন জানি না, আমি মানুষের থেকেও বেশি মায়া দয়া আমার মনে হয় আমার এই অবলা জীবের প্রতি। কেন এরা বলতে পারে না তো খেতে দাও, আর মানুষ তো তাও চেয়ে নেবে, ভিক্ষা করে হলেও চেয়ে বলবে যে আমার ঘরে খাবার নেই, আমাকে দাও, কিন্তু এরা তো বলতে পারে না, এদেরটা আমাদের বুঝে নিতে হয় না। যাক, অনেক কথা বললাম, অনেক বক বক করলাম। এখন টুকিটাকি সব কাজ পড়ে রয়েছে, বিছানা পরিষ্কার করা, কাপড় মেলা, এগুলো রয়েছে। আর কিছু টব গাছ লাগাবো আজকে, ইচ্ছা আছে, এখনও পর্যন্ত জানি না কতদূর কী করতে পারি। রান্নাবান্না তো হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করা হয়নি এখন, গ্যাস ওভেন টোভেনগুলো, গ্যাসটা যেহেতু শেষ হয়ে গেছে সেই জন্য আমার এখন পরিষ্কার টরিষ্কার করে তো রাখতে হবে, কারণ যখন তখন চলে আসবে। এই কাজগুলো বাকি রয়েছে, আর কাজের বোন আসবে, বাইরে বাসন বের করে দিয়েছি, মেজে নেবে, ঘর মুছে দিয়ে যাবে, কাজের বোন এসে বাসনটা মাজবে, ঘর মুছবে, আর উঠোনটা ঝাড় দেবে। আর বাকি যে ঘরের যাবতীয় সব পরিষ্কার করার, অনেকগুলো ঘর তো না, থাকি তো দুজন। ঠিক আছে, এরপরে আবার তোমাদের সাথে কথা হবে, তোমরা আমার সঙ্গে থেকো। আর কিন্তু আমার চ্যানেলটা একটু ভিডিওগুলো একটুখানি শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করো। একটাই কথা বারবার বলছি, আর লাইক করতে কিন্তু ভুলো না, তোমরা কিন্তু লাইকটা করো, কমেন্টটা করো। কেউ লাইক কমেন্ট করো না, খুব খারাপ লাগে। লাইক করো, কমেন্ট করো, তাহলে আমি একটু কাজ করার মতো প্রেরণা পাবো, ইন্ধন পাবো। তোমরা আমার পাশে থেকো, আর কিছু বলার নেই আমার। তোমাদের সাথে তো কথাবার্তা সব কমপ্লিট হয়ে গেল আমার ছানাদের সম্বন্ধে। চলে আসলাম এবার জামা কাপড় মেলতে এতক্ষণ পর। যাই হোক, জামা কাপড়গুলো
মেলে দিলাম সব একটা একটা করে। না হলে এখন যদি না মেলি এরপরে রোদটা না খুব তাড়াতাড়ি চলে যায় আর শুকোবে না জামা কাপড়। এই এখন এই শীত পড়ে এসছে, এখন এপাশের উঠোনটাতে না আমার রোদ বেশিক্ষণ থাকেও না। যাই হোক, তোমাদের সাথে আবার সেই কথা বলতে বলতে জামা কাপড়ও মেলে ফেললাম। এখানেই ভিডিওটা আজকে শেষ করছি বন্ধুরা।